আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 43 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এত চাপ নেওয়ার কিছু নেই, ঘুমাও, যথেষ্ট হয়েছে সারাদিন, তোমার রেস্ট দরকার। রাইসা বলল, কিন্তু এটা তো আপনার ঘর, আমাকে ঘরে নিয়ে যান, আমি সেখানেই থাকবো। তেজ বলল, কেন, আমাকে পছন্দ না, যে আমার সামনে থাকতে ভালো লাগছে না? রাইসা সামান্য একটা প্রশ্ন করেছিল, তাতে এসব বলার কি আছে? দ্রুত বলে উঠল, না না, কি বলছেন, আমি এসব ভাববো কেন? কিন্তু আপনার ঘর তো, আপনি কোথায় ঘুমাবেন? তেজ বলল, আশা করবো আমার রুমের খাট যথেষ্ট বড় আছে, দুটো মানুষের জায়গা হয়ে যাবে, ইনফ্যাক্ট আরো মানুষের জায়গা হবে, যদি খাট ছোট হলেও সমস্যা ছিল না। তুমি বেশি কথা না বলে ঘুমাও, ওষুধ খেয়েছো, ঘুম দরকার। তেজ ড্রিম লাইট জ্বালিয়ে বেশি আলো বন্ধ করলো, এসির পাওয়ার ঠিক রেখে রাইসার উপরে একটা কম্বল টেনে দিল। রাইসা চোখ বন্ধ করে থাকতে থাকতেই ঘুমিয়ে গেল। শরীর দুর্বলতায় থাকার কারণে ঘুম চলে আসছে। তেজ রাইসার পাশে খাটের সাথে বালিশ লাগিয়ে হেলে আছে, চোখ দুটো বন্ধ করে রেখেছে। প্রায় রাত দুটোর কাছাকাছি এসে রাইসার ঘুম ভেঙে গেল। একটু একটু করে ধীরে ধীরে উঠলো খুব কষ্ট করে। দুই হাতে পা ধরে উঠানোর চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে। না পেরে তেজকে ডাক দিল, শুনছেন? একবার থেকে দুইবার ডাক পড়ার মাঝেই তেজ দ্রুত হাত বাড়িয়ে খাটের পাশ থেকে বড় লাইট জ্বালালো। এগিয়ে কাছে এসে বসে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে, উঠছো কেন? বেশি ব্যথা করছে? কোথায় ব্যথা করছে? অসুবিধা হচ্ছে? তেজ এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন করে ফেললো যে রাইসা কিছুক্ষণ শুধু তার মুখের দিকে তাকিয়ে রইল। ঘুম ভাঙা আর ব্যথায় কুকড়ে থাকায় হঠাৎ এমন অস্থির কণ্ঠে কারো প্রশ্ন, সব মিলিয়ে ওর বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। এক নাগারে কথাগুলো বলেই তেজ এক গ্লাস পানি মুখের সামনে ধরলো। গলা শুকিয়ে গেছে, নাও পানি খাও। রাইসা ঠোঁট নাড়িয়ে আস্তে করে বলল, আমি ওয়াশরুমে যাব, কিন্তু নিচে নামতে পারছি না, অনেক চেষ্টা করেছি, না পেরে আপনাকে ডাক দিয়েছি। আগের কথাটা শুনে তেজের টান টান মুখভঙ্গিটা সামান্য নরম হলেও পরের কথা কানে আসতেই চল শক্ত হলো। দাঁত কিরমির করে বলল, আমাকে ডাকতে এত কষ্ট হচ্ছিল যে তুমি একা একা ওঠার চেষ্টা করছিলে? আমি বলেছি না, যা যা লাগবে দরকার হবে আমাকে এভরিথিং বলবে? আমাকে ডাকতে অন্য রুমে যেতে হতো, নাকি আমি মরে গেছি? অসাবধানতাতে যদি আরো ক্ষতি হয়ে যেত তখন কি হতো? ডাক্তারকে এর জবাব দিতে হবে আমাকে। আমি গ্যারান্টি দিয়ে এনেছি তোমাকে, দায়িত্ব নিয়েছি আমি, সুতরাং আমি না বলা পর্যন্ত তুমি নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না। আমাকে ডাকবে, আমি দায়িত্ব নিয়েছি, আমি পালন করব। নেক্সট টাইম যদি দেখি একা একা নামা বা ওঠার চেষ্টা করো, এর ফল ভালো হবে না। আমি আবারও বলছি, আমাকে বলবে যা দরকার হবে। রাইসা মাথা নিচু করে ফেললো, যেন হাতে নাতে ধরা পড়েছে। তেজ ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো খুব আস্তে করে সরিয়ে দিল। সেই ছোঁয়াটা এতটাই কোমল ছিল যে রাইসা অনিচ্ছা সত্ত্বেও চোখ তুলে তাকালো। তেজ গম্ভীর স্বরেই বলল, কি বললাম বুঝেছো? রাইসা মৃদুস্বরে বলল, আমি ভাবছিলাম আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকতে চাইনি। তেজ বলল, আমি ঘুমাচ্ছিলাম তো? রাইসা চুপ করে গেল। তেজের গলায় রাগের সুর থাকলেও রাগটা আসলে তার উপর নয়, তার অসাবধানতার উপর। আর সেই বিষয়ে রাইসা খুব স্পষ্টই বুঝতে পারল। তেজ এক হাতে ওর বালিশটা ঠিক করে দিয়ে অন্য হাতটা বাড়িয়ে দিল, চলো আমি নিয়ে যাচ্ছি। সাবধানে রাইসাকে দুই হাতে তুলে নিল। এমনটা হওয়া রাইসাই পর্যায় ভয়ে তেজের শার্ট খামচে ধরলো দুই হাতে। তারপর বলল, আপনি? আমি নামি, এখন যেতে পারবো? তেজ বলল, চুপ। তেজ ওর দিকে তাকালো না, কেবল বুকের কাছে আরো একটু ভালোভাবে আগলে নিল। ধমকের ভয়ে রাইসা একদম স্থির হয়ে গেল। ছেলেটার শরীর থেকে হালকা পারফিউম আর এক ধরনের উৎসগন্ধ আসছিল, যেটা অদ্ভুতভাবে নিরাপদ লাগছিল। বুকের ভেতর কেমন এলোমেলো হয়ে উঠলেও রাইসা শুধু নিঃশব্দে ওর শার্টটা ধরে রইল। তেজ ওয়াশরুমের সামনে গিয়ে খুব আস্তে করে তাকে নামিয়ে দাঁড় করালো, কিন্তু নামানোর পরেও হাত সরালো না। এক হাত দিয়ে রাইসার কোনোই ধরে রেখে অন্য হাতে দরজাটা খুলে দিল। এরপর একটু নরম গলায় বলল, ভেতরে যেতে পারবে নাকি আম্মুকে ডাকবো? রাইসা এত লজ্জা পেল যে সাথে সাথে মাথা নেড়ে বলল, না না, আমি পারবো। তেজ এবার ভ্রু কুঁচকে তাকালো, আবারও একই কথা। রাইসা থমকে গেল। তেজ দীর্ঘশ্বাস ফেলে গলার স্বর আরো নরম করলো, ঠিক আছে পারবে, কিন্তু তাড়াহুড়ো করবে না, দরজা লক করার কোনো দরকার নেই, শুধু ভিড়িয়ে রাখো, সমস্যা হলে এক সেকেন্ডও দেরি করবে না, আমাকে ডাকবে, আমি এখানেই আছি। এই আমি এখানে আছি কথাটা এমন ভাবে বলল যেন ওর চারপাশে একটা অদৃশ্য নিরাপত্তার দেয়াল তুলে দিল। রাইসা ভেতরে ঢুকে দরজা ফিরিয়ে দিল। ওয়াশরুমের ভেতরেও তার কানের ভেজা পায়চারি করার মৃদু শব্দ ভেসে আসছিল। ছেলেটা সত্যিই বাইরে দাঁড়িয়ে আছে, এই ভাবনাটা অদ্ভুতভাবে মনটাকে নরম করে দিল। কিছুক্ষণ পর দরজাটা খুলতেই তেজ ফিরে তাকালো 1 ইঞ্চিও নড়েনি দরজা থেকে। তারপর বলল, হয়ে গেছে। তেজ এবারও তাকে একা হাঁটতে দিল না। রাইসা মাথা ঝাঁকালো, অমনি আরেক ধাপ এগিয়ে এসে কোনো কথা না বলেই রাইসাকে কুলে উঠিয়ে নিল। সেভাবে আলতো করে বসিয়ে দিয়ে বলল, মৃগনয়নী, একটা কথা খুব ভালো করে মাথায় রাখো, তুমি একা না, অন্তত আমার সামনে তো একদমই না। তোমার ব্যথা হলে বলবে, খারাপ লাগলে বলবে, কিছু দরকার হলেও বলবে, চুপচাপ থেকে আমাকে টেনশনে ফেলানোর কোনো দরকার নেই। রাইসা নির্বাক হয়ে শুধু তাকিয়ে রইল। তেজ আবারও কম্বলটা টেনে ঠিক করে দিল। এরপর নিচে গিয়ে ফ্রিজ থেকে কিছু ফলমূল কেটে আনলো। রাইসার সামনে গিয়ে খেতে বলল। রাইসা চমকে গেল,
এই রাত 2টোর সময় কে খাই? রাইসা বিস্মিত চোখে তাকিয়ে রইল। সামনে ছোট্ট প্লেটে আপেল, কলা, পেঁপে আর আঙ্গুর কেটে সুন্দর করে রাখা। এত রাত 2টোয় এমন দৃশ্য দেখবে সেটা বোধহয় ওর কল্পনাতেও ছিল না। তেজ বলল, নাও খেয়ে নাও। রাইসা হতভম্ব হয়ে বলল, এখন এই সময়? তেজ খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, হ্যাঁ এখন, সমস্যা কোথায়? রাইসা যেন আরো অবাক হয়ে গেল, এত রাতে আমি খাই না তো। তেজ চেয়ারটা টেনে খাটের একদম সামনে এনে বসলো। তারপর প্লেটটা হাতে নিয়ে এক টুকরো আপেল কাঁটা চামচে গেঁথে ধরে বলল, আজ থেকে খাবে। রাইসা থমকে তাকিয়ে রইল। তেজ আরো একদম নির্বিকার মুখে বলল, ওষুধ খেয়েছো? শরীর দুর্বল, রক্তও কমেছে, সারাদিন টেনশন গেছে, আবার ব্যথায় ঠিকমতো খাওয়াও হয়নি। তোমার শরীরকে কি বাতাস খাইয়ে ঠিক করবো? রাইসা ঠোঁট কামড়ে আসতে বলল, রাতে তো খেয়েছি আমি, এখন আর খেতে ইচ্ছে করছে না। তেজ বলল, খেয়েছো আবার খাবে? দরকার পড়লে সারা রাত খাবে, খেতে ইচ্ছে করছে না বললে তো হবে না। এরপর রাইসা নিজ হাতে খাইয়ে পানি খাইয়ে শুয়ে দিল। শুয়ে যে অবস্থা, কবে জানি কোথায় পড়ে যায় তার ঠিক নেই। আর এদিকে সকাল সকাল ফাহিম আর জিহাদ উপস্থিত হলো নওয়ান বাড়িতে, যেন হাজিরা দিতে চলে এসেছে। জিহাদ 32 দাঁত বের করে কেলিয়েই যাচ্ছে। মার্জিয়া মুখ ভেঙচি দিয়ে রান্নাঘরের দিকে ঢুকলো। ফাহিম সেটা দেখে তার 32 পাটি দাঁত বের করে জোরে জোরে হাসতে লাগলো। জিহাদ ভেবলার মতো হা করে বলল, কেসটা কি হলো? আমি তো ভেবেছিলাম সকাল সকাল আমাকে দেখে এই একটা লাজুক হাসি দিবেন ম্যাডাম, এই তো পুরো উল্টা। হাসাতে চেয়ে মুখ ঝামটা দিলেন। দিনকাল কি যে পড়লো, কপালে কি আছে মাবুদ জানে। মেহেরিমা নওয়ান রান্নাঘর থেকে এসে দুজনকে দেখে হেসে বলল, আরে তোমরা কখন আসলে? এভাবে এতিমের মতো দাঁড়িয়ে আছো কেন? বসো, না হলে উপরে যাও। এটা কি অপরিচিত বাড়ি যে কিছু চিনো না? ফাহিম বলল, আসলে কি আন্টি, সবে আসলাম, সমস্যা নেই, আমাদের বলতে হয় না, আমরা নিজেরাই ইচ্ছে মতো আছি, কোনো চাপ নিবেন না। মেহেরিমা নওয়ান বলল, আচ্ছা বাবা, বলেই তিনি চলে গেল। মার্জিয়া হাতে করে একটা চায়ের গরম দুধের গ্লাস নিয়ে আসলো। ইমরানকে দেখছি না, ও বেটা মনে হয় এখনো আসেনি, আমরাই মনে হয় ফার্স্ট অতিথি। চল, আগে আগে এসে যা মজা লাগছে, মনে হয় যুদ্ধ জিতে গেছি। একটু ভুল হয়ে গেল বাচ্চারা, সব বড় কাজে আগে থাকে, তোরা বয়সেও ছোট, কাজেও পিছু। থুবরা দুইটা পেছনে ঘুরে একটু সালাম কর। কে দেখে ফার্স্ট আর কে লাস্ট? ইমরান সিঁড়ি দিয়ে নামতে নামতে উক্ত বক্তব্য পেশ করলো। সে একটু আগে এসে রাইসাকে দেখে নিচে নামলো। সানজিদা এসেছে, সাথে ইরাও এসেছে। কালকে শুনেছে পরে কিন্তু আসতে পারেনি। মার্জিয়া গ্লাস নিয়ে উপরে গেল হাসতে হাসতে। দুজনেই সার্কাসের জোকারের মতো নিজেদের দিকে তাকালো। ইমরানের কথা শুনে ফাহিম আর জিহাদ একসাথে ঘুরে তাকালো। তারপর এমন ভাব নিল যেন তারা খুব অপমানিত সৈনিক। ফাহিম বুকের উপর হাত রেখে বলল, ভাই, মানুষকে এভাবে সকাল সকাল অপমান করতে নেই, আমরা তো ভালোবেসে এসেছি, আগে হই বা পরে হই তাতে কি, এসেছি তো। জিহাদ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, একদম, এই যে এত সকালে এসে বাড়ির মান সম্মান বাড়াইলাম, তার কোনো দামই নাই। ইমরান ভ্রু তুলে হেসে বলল, তোদের মতো দুইটা যন্ত্রণা আসলে মান সম্মান বাড়ে নাকি কমে, সেটা পরে বোঝা যাবে। ফাহিম মুখ বাঁকিয়ে বলল, দেখেছিস, আমরা মানুষ না, আমরা যন্ত্রণা। আন্টি শুনলে কষ্ট পাবে কিন্তু, এভাবে বলিস না, একেবারে কলিজায় এসে লাগে। তোদের নাটক করতে হবে না, অভিনেতা হতে পারবি, প্র্যাকটিস চালিয়ে যা। বলে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। সাথে ফাহিম আর জিহাদও গিয়ে বসলো। রাইসাকে খাবার খাইয়ে দিয়েছে সানজিদা এসে। মার্জিয়া গরম দুধের গ্লাসটা নিয়ে সানজিদার হাতে দিল। রাইসা নাক কুচকে রইল। এত বিলাসিতা করার সুযোগ কখনো হয়নি যে আজ হঠাৎ করে এত খাবার খেতে পারবে। সানজিদা জোর করে খাওয়ালো। রাইসা বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। তেজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে বেরিয়েছে। খাওয়া শেষ দেখে তেজ নিজে খাওয়ার পরে ওষুধ দেখে দেখে খুলে দিল রাইসার হাতে। আর মার্জিয়া, ইরা, সানজিদা তিনজনে শুধু দর্শক হলো। সানজিদার দিকে তাকিয়ে দুটো ওষুধ দেখিয়ে বলল, এটা এখন থেকে 3 ঘন্টা পর পর খাওয়াবে, ফোনে অ্যালার্ম দিয়ে রাখো। যদিও তার দরকার হবে না, আমি বাড়িতে ফোন করে দিব সময় মতো। আর ওর কাছ থেকে দূরে যেও না, বাইরে নিয়ে যেতে পারবে না, তাই এই চেষ্টা যেন না করা হয়। আমি আবারও বলছি, আমি নার্স রাখবো, এতে তোমাদের চাপ কমবে। কোনো রকম হেলাফেলা হোক আমি চাই না, অনিয়মিত তো একেবারেই বরদাস্ত করবো না, সুতরাং ভেবে দেখো। সানজিদা হেসে বলল, ও আগে আমার বোন ছিল, ওকে কেমন রাখলে ভালো হবে আমার থেকে ভালো কেউ জানে না। তার চেয়ে বড় কথা আমি আছি, আপনি চিন্তা করবেন না, আমার বোনকে আমি সবসময় আগলে রাখতে পারবো, এখানে কোনো নার্সের প্রয়োজন নেই। তেজ বলল, আগে ছিল, এখন অন্য কেউ আছে, তাই ভালোটাও সেই জানবে। আর যেহেতু বলছো আমি আর এই বিষয়ে স্কিপ করছি, আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি, আশা করি আমার ব্যাপারটা বুঝতে পারবে। সানজিদা বলল, হ্যাঁ বুঝেছি। তেজ নিচে গেল। সবাই শুধু তেজের কথা শুনলো। কি কথা সবচেয়ে বেশি অবাক হয়েছে মার্জিয়া, তার ভাই এত ভদ্র কবে হয়ে গেল, আর রাইসার প্রতি এত দায়িত্ববান কি করে সম্ভব? কোথাও কালকের বলা কথাগুলো প্রভাব নয়তো? মেয়েটাকে কি একটু দয়া বা করুণা করছে, এটাই ভেবে একটু হাসলো। তাও হোক, মেয়েটাকে আর কেউ রাগ না দেখাক। ক্লাসরুমে ক্লাস নিতে চোখ ঘড়িতে পড়লো তেজের, 11টা বাজতে 5 মিনিট বাকি। অমনি ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। সব স্টুডেন্ট অবাক হলো, যে সামান্য লেট করে আসলে ক্লাসে রুমে ঢুকতে দেয় না, নিজেও পারফেক্ট টাইমিং।
কখনো কোনো বেখেয়ালি কাজ, হুটহাট ক্লাসরুমে কারো প্রবেশ বা নিজেও ক্লাসরুম ত্যাগ করেন না, ঠিক সময়ের 1 সেকেন্ড আগে রুম থেকে বের হন না, সে হঠাৎ করে আজকে এভাবে কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে গেল। ঘটনা কি হতে পারে? গুজুর গুজুর ফুসুর ফুসুর শুরু হয়ে গেছে ক্লাসরুমে। তেজ বাইরে এসে মার্জিয়াকে ফোন করে বলল ওষুধ খাওয়াতে বলল, এরপর কলকেটি দিয়ে পুনরায় ক্লাসে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে সবাই স্ট্যাচু হয়ে গেল। হাজার প্রশ্ন থাকলেও তার সম্মুখে দাঁড়িয়ে কোনো প্রশ্ন করার মতো সাহস দেখালো না কেউ। আর এদিকে রিমের রাইসাকে ছাড়া কলেজে কেমন ফাঁকা ফাঁকা লাগে। মেয়েটাকে খুব ভালো লেগেছে, এত কাছের লাগতো, বন্ধুকে ছাড়া কোনো কলেজে মন টিকছেই না। কয়েকজন মিলে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে গেল, ফুচকা বানাতে শুরু করলো। এদিকে সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছে। রিমের সবকিছু কেমন বিরক্ত লাগছে। ফুচকাও এখনো হাতে পাচ্ছে না যে ফুচকা খেয়ে বিগড়ে যাওয়া মেজাজ ঠিক করবে। রাইসা না থাকায় তার মেজাজ এমনিতেই খিটখিটে, তার উপর ফুচকা হাতে পেতে এত দেরি হচ্ছে যে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় তার সাথেই হচ্ছে। সামনে একটা খালি স্পিডের টিনের বোতল পড়ে থাকতে দেখে সে বিরক্ত হয়ে ঠোঁট বাঁকালো। রাগে দুঃখে সেই টিনের বোতলটাতে একটা জাম করে ফাটিয়ে দিল, আর একলাতিতে বোতলটা ফুটবলের মতো ছয় হাঁকিয়ে দিল। নিজে নিজেকে বাহবা দিয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো। ইয়েস। পাশে দাঁড়ানো তার ক্লাসমেটরা একসাথে বলে উঠলো, পাগলি কি করলি এটা, তুই তো গিয়া সামনে দেখ। একটা কড়া শব্দ হতে রিমের মুখে হাসি জমে গেল। সামনের দিক থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, কোন অসভ্য বেয়াদব এইটা মারলো। রিমের বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে সামনে তাকাতেই দেখলো ফাহিম তার ডান হাতটা ঘষছে, মুখে স্পষ্ট বিরক্তি। পাশে জিহাদ দাঁড়িয়ে, আরেকটু হলে হাসতে হাসতে গড়িয়ে পড়বে এমন অবস্থা। একটু দূরে তেজও দাঁড়িয়ে আছে, তবে সে ব্যাপারটা বোঝার বা জানার কোনো আগ্রহ নেই। ফাহিম টিনের বোতলটা মাটি থেকে তুলে হাতে নিয়ে সামনে এগিয়ে এলো, মুখে বিরক্তির ছাপ, কপাল কুঁচকে আছে। এটা কার মহান শিল্পকর্ম? রিমের বান্ধবীরা সবাই একসাথে 2 কদম পেছনে সরে গেল, কিন্তু রিম দাঁড়িয়ে রইল, যদিও বুকের ভেতর টিপ টিপ শুরু হয়ে গেছে। ফাহিম সামনে এসে একবার বোতলটার দিকে একবার রিমের দিকে তাকালো, তারপর চোখ ছোট করে বলল, ইউ। রিমের চোখ মুখ শক্ত হয়ে এলো, তারপর বলল, হ্যাঁ আমি। সমস্যা? ফাহিম হতভম্বের মতো হেসে ফেলল। সমস্যা? বোতল দিয়ে মানুষের গায়ে মেরে আবার জিজ্ঞেস করছে সমস্যা? বেয়াদবির জায়গা পাওনি, এক থাপ্পড়ে কান গরম করে দিব অসভ্য মেয়ে। রিম হাত গুটিয়ে বুকের কাছে ভাঁজ করে দাঁড়ালো, তারপর বলল, আমি কি জানতাম আপনি সামনে থাকবেন? আমি যখন মানলাম আপনাকেই কেন দাঁড়াতে হবে সেখানে? একটু দূরে দাঁড়ালে লাগতো না? সেক্ষেত্রে দোষ সম্পূর্ণ আপনার, অহেতুক আমার উপর দোষারোপ করবেন না। নিজে একটু চোখ খুলে চলাফেরা করলেই তো এমন হতো না। জিহাদ মুখ চেপে হাসছে দুজনের ঝগড়া দেখে। ছোট একটা মেয়ের সাথে এভাবে ঝগড়া করছে যেন পূর্ব পরিচিত এরা। রিম এবার এক পা সামনে এসে তেরে বলল, দেখুন একটা ভুল হয়েছে, এত নাটক করার কি আছে? ফাহিম ভ্রু উঁচু করে বলল, নাটক আমি করছি? আপনি রাস্তার মধ্যে মিসাইল ছুড়ে মারবেন আর আমি চুপচাপ দাঁড়িয়ে তালি দিব? অসভ্যতা শিখেছেন তো বেশ। রিমের সাথে একজন আস্তে করে বলল, রিম চল না। রিম হাত তুলে তাকে থামিয়ে দিল, তারপর ফাহিমের দিকে তাকিয়ে বলল, আপনি কি সবসময় এভাবে বাড়িয়ে কথা বলেন? সামান্য একটা বোতল লেগেছে, তাতেই এমন আচরণ করছেন যেন আপনার সাথে 3য় বিশ্বযুদ্ধ লাগিয়েছি আমি। ফাহিম মুচকি এসে মাথা নাড়ালো, ওহ সামান্য, তাহলে একটু তোমার গায়ে লাগিয়ে দেখি, তারপর কেমন তুমিও বলো সামান্য বিষয় দেখি। রিম এবার চোখ রাঙিয়ে বলল, আপনি তো বেশ অসভ্য ধরনের মানুষ। ফাহিম এবার রেগে গেল, তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে হেসে উঠে বলল, আমি অসভ্য? তেজ অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে এদের নাটক দেখে বিরক্ত প্রায় হনহন করে এগিয়ে এসে রিমের উদ্দেশ্যে বলল, তুমি যাও। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।